আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সারাদিনের খবর অনুষ্ঠানে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলী আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে জানানোর চেষ্টা করি। আপনাদের সাথে এই মুহূর্তে স্টুডিও থেকে সরাসরি সংযুক্ত হয়েছে আমি হাসান মোহাম্মদ শামীম। আজকের দিনে যেটি উল্লেখযোগ্য ঘটনা, যেটি অনেকগুলো অনলাইনে এবং একটি স্থানীয় দৈনিকে প্রকাশিত হয়েছে, সেই খবরটি যেটি আসলে খুবই পীড়াদায়ক একটি ঘটনা, যেটি হচ্ছে সিলেট শহরে এমনিতেই কিন্তু গাছের সংখ্যা কমে যাচ্ছে এবং রাতের আধারে 200 গাছ কেটে ফেলেছে সিলেট সিটি কর্পোরেশন। সিলেট সড়কের পাশে ড্রেন নির্মাণের জন্য রাতের আধারে কেটে ফেলা হয়েছে 200 গাছ। গাছ কাটার জন্য বন বিভাগের অনুমতিও নেওয়া হয়নি। সিলেট নগরের শাহজালাল উপশহর এলাকার এই গাছগুলো কেটেছে খোদ সিলেট সিটি কর্পোরেশন। সোমবার রাতে সিসিকের কর্মীরা উপশহরের সড়কের পাশে 2 শতাধিক গাছ কেটে ফেলে। এই গাছগুলো কিন্তু 1990 সালে লাগানো হয়েছিল এবং উপশহর এরিয়াতে এই গাছের কারণে অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়েছিল। এখন ড্রেন সংস্কার করার জন্য, ড্রেন নির্মাণ করার জন্য গাছগুলো কেটে ফেলা হয়েছে। তবে এ ব্যাপারে কিন্তু অনেক অভিযোগ আছে। সোমবার রাতে সিসিকের কর্মীরা উপশহরের সড়কের পাশে 2 শতাধিক গাছ কেটে ফেলে মঙ্গলবার বিকেলে ওই এলাকায় গিয়ে দেখা যায়, অর্থাৎ আজকে করাত দিয়ে আরও কিছু গাছ কাটছেন শ্রমিকরা। আর কেটে ফেলা গাছগুলো টুকরো করে সড়কের পাশেই রাখা হয়েছে। কেটে ফেলা গাছগুলো ইতিমধ্যে বিক্রিও করে ফেলা হয়েছে বলে জানা গেছে। ট্রাকে করে সেগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাতে গাছ কেটে অধিকাংশ বিক্রি করে ট্রাকে করে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় একটি চক্র গাছ কেনা বেচায় কোটি টাকার বাণিজ্য করেছে। খবর পেয়ে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে এসে তদন্ত করে কেনাবেচার সত্যতা পেয়েছে। বৃক্ষরোপণে প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার পাওয়া আফতাব চৌধুরী উপশহরী এলাকার বাসিন্দা। এই সড়কের পাশে গাছগুলো তিনি রোপণ করেছিলেন। আফতাব চৌধুরী বলেন, এ ব্যাপারে এই গাছগুলোর অধিকাংশ আমার হাতে লাগানো, কোনো বাছবিচার ছাড়াই নির্বিচারে গাছ কাটা হচ্ছে। যেখানে 50টির মতো গাছ কাটা প্রয়োজন, সেখানে 200টি গাছ কাটা হয়েছে। এই 200টি গাছ এক একটি 1 লাখ টাকা দরে বিক্রি হওয়ার কথা। সিসিকের প্রকৌশল শাখা সূত্রে জানা গেছে, চলতি অর্থ বছরে প্রায় 100 কোটি টাকা ব্যয়ে নগরে 15 কিলোমিটার এলাকায় ড্রেন নির্মাণ ও রাস্তা প্রশস্তকরণের কাজ শুরু হয়েছে। শাহজালাল উপশহর এলাকার সি ব্লকে 21, 37 ও 38 নম্বর রাস্তায় সম্প্রতি ড্রেন ও রাস্তা বড় করার কাজ শুরু হয়। ওই এলাকার রাস্তার 2 পাশে রেইন ট্রি সহ নানা প্রজাতির এসব গাছ কাটা হয়েছে, যেগুলো 1990 সালের দিকে লাগানো হয়েছিল। বন বিভাগের বিধিমালায় আছে, ব্যক্তি মালিকানাধীন অথবা সরকারি জমি থেকে গাছ কাটার আগে সংশ্লিষ্ট এলাকার বিভাগীয় বন কর্মকর্তার কাছে নির্ধারিত ফরমে আবেদন করতে হয়। এরপর তদন্ত করে গাছ কাটার যৌক্তিকতা পাওয়া গেলে গাছের দরদাম নির্ধারণ ও পরবর্তীতে আরও গাছ লাগানোর শর্তে গাছ কাটার অনুমতি দেওয়া হয়। এই প্রক্রিয়া বন বিভাগের মাধ্যমে করার বাধ্যবাধকতা আছে। জানা যায়, ড্রেন নির্মাণে উপশহর এলাকার কিছু গাছ কাটার জন্য বন বিভাগের আবেদন করেছিল সিসিক। তবে বন বিভাগ এখনও গাছ কাটার অনুমতি দেয়নি। অনুমতি পাওয়ার আগেই কেটে ফেলা হয়েছে 200 গাছ। বন বিভাগের সিলেট টাউনের রেঞ্জার যিনি মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি বলেছেন যে উপশহর রাস্তার 2 পাশে ড্রেন নির্মাণ করতে কিছু গাছ কাটার প্রয়োজনীয়তার কথা জানিয়ে 17 অক্টোবর বন বিভাগকে একটা চিঠি দিয়েছিল সিলেট সিটি কর্পোরেশন। পরদিন আমাদের কর্মীরা সেখানে গিয়ে দেখেন গাছ কাটা হয়ে গেছে। অর্থাৎ চিঠি দেওয়ার পরে আর চিঠির উত্তর পাওয়ার অপেক্ষা করেননি সিলেট সিটি কর্পোরেশন, তারা নিজেরা গাছটা কেটে ফেলেছেন। তিনি বলেন, ঠিক কী পরিমাণ গাছ কাটা হয়েছে এবং কাটা গাছগুলো কোথায় নেওয়া হচ্ছে তা তারা খোঁজ নিচ্ছেন। শ্রমিকরা না বুঝেই গাছ কেটে ফেলেছে, এরকমটা জানিয়ে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেছেন, ওইখানে ড্রেন নির্মাণ এবং সড়ক সম্প্রসারণ হবে, এজন্য কিছু গাছ কাটা প্রয়োজন। তবে অনুমতি পাওয়ার আগেই সিটি কর্পোরেশনের কিছু লোক গাছ কেটে ফেলেছেন। এ ব্যাপারে দায়ীদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। সিটি কর্পোরেশন গাছ রক্ষায় খুবই আন্তরিক দাবি করে তিনি বলেন, উপশহরে গাছ কাটার বিষয়ে তদন্ত করে দেখা হবে, আর যাতে অকারণে কোনো গাছ কাটা না হয় সে বিষয়ে নজরদারি বাড়াবো। দর্শক, যেটা হচ্ছে, গত কয়েক বছর ধরেই সিলেট শহরে গাছ এত দ্রুত কাটা হচ্ছে যে বড় বড় রাস্তা করতে গিয়ে, ড্রেন নির্মাণ করতে গিয়ে নির্বিচারে গাছ কাটা হচ্ছে এবং এর বিপরীতে কিন্তু গাছ লাগানো হচ্ছে না, যে কারণে শহরে গত কয়েকদিন ধরে বেশ ভালো পরিমাণ গরম পড়েছে, যেটা গত 38 বছরের সর্বোচ্চ পরিমাণ গরমের রেকর্ড কিংবা গত 46 বছরের রেকর্ড, এরকম রেকর্ড আমরা দেখতে পাচ্ছি। কারণ শহরে কিন্তু গাছের পরিমাণ কমে যাওয়াতে সিলেটের মতো জায়গাতেও এখন প্রচুর গরম লাগছে। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা এই ধরনের ভুল করছেন তারা এই ব্যাপারগুলো দেখবেন এবং এই ব্যাপারগুলো দেখার পরে সংশ্লিষ্ট মহলে যারা আছেন তারা এই ব্যাপারটি সুষ্ঠু সমাধান করবেন। এরকমভাবে আসলে এত পুরনো গাছ কেটে ফেলার কিন্তু কোনো যৌক্তিকতা নেই। তারা বিকল্প উপায়ে তাদেরকে ড্রেন নির্মাণ, সড়ক সংস্কার সহ যে কাজগুলো আছে সেগুলো করা উচিত। আজকে সিলেটে 3 জেলার পুলিশকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। কুমিল্লার
পূজা মণ্ডপে কোরআন অবমাননার ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটে যাওয়া সংঘাতময় পরিস্থিতি যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্য সিলেট বিভাগের 3 জেলা পুলিশকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা পুলিশকে দেওয়া হয়েছে এমন নির্দেশনা। আজ থেকে 10 দিন এই বাড়তি সতর্ক অবস্থা জারি থাকবে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সনাতন ধর্মাবলম্বীদের আছে লক্ষ্মী পূজা এবং বৌদ্ধদের আছে প্রবারণা পূর্ণিমাকে সামনে রেখে যাতে এই বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। এছাড়া যেসব এলাকায় সহিংসতার ঘটনা ঘটেছে সেই এলাকার এইসব ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই নির্দেশনাও দেওয়া হয়েছে। শুধু সিলেটের 3 জেলায় নয়, দেশের আরও 23টি জেলার পুলিশকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর এবং সতর্কতার অংশ হিসেবে মাঠ পর্যায়ে গোয়েন্দা তৎপরতাও বৃদ্ধি করা হয়েছে। আগামী 10 দিনের মধ্যে পরিস্থিতি পর্যবেক্ষণ করে স্বাভাবিক অবস্থা থাকলে সতর্কতা পরিহার করা হবে, আর পরিস্থিতি যদি ভিন্ন দিকে মোড় নেয় তাহলে সতর্কতার মেয়াদ বাড়ানো হতে পারে। গেল বুধবার অর্থাৎ 13 অক্টোবর কুমিল্লার একটি পূজা মণ্ডপে পবিত্র কোরআন শরীফ পাওয়ার ঘটনায় দেশের উত্তেজনা ছড়িয়ে পড়ে। দেশের বিভিন্ন স্থানে পূজা মণ্ডপ এবং মন্দিরে হামলার চেষ্টা করা হয়। বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষ বাধে, কয়েকজন মারাও যান। দর্শক, সিলেট থেকে স্পেনে গিয়েই স্বামীকে অচেতন করে স্ত্রীর চম্পট, এরকম একটি খবর প্রকাশিত হয়েছে। সিলেট থেকে স্পেনে গিয়েই স্বামীকে চেতনানাশক খাইয়ে এক প্রবাসীর স্ত্রীর পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। গত 10 অক্টোবর রাতে স্পেনের পর্যটন নগরী বার্সেলোনায় এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এই ঘটনায় স্থানীয় পুলিশ স্টেশনে ভুক্তভোগী স্বামী মিনহাজুল ইসলাম মুক্তা, পালিয়ে যাওয়া স্ত্রী মুনিরা খানম মুন্নির বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি এখন জানাজানি হয়ে গেছে। যা বার্সেলোনার স্থানীয় একটি হলে সংবাদ সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ভুক্তভোগী স্বামী মিনহাজুল ইসলাম মুক্তা। মিনহাজ বিয়ানীবাজার উপজেলার কুরারবাজার ইউনিয়নের আঙ্গুরা মোহাম্মদপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি বিয়ানীবাজারের খাসা শহীদ টিলা এলাকায় বিয়ে করেছিলেন। সংবাদ সম্মেলনে তিনি যেটি বলেছেন, গত 10 অক্টোবর তারিখে ফ্যামিলি ভিসার মাধ্যমে স্ত্রী মুন্নি এবং 2 বছরের শিশু সন্তান আয়ানকে স্পেনের বার্সেলোনায় নিয়ে আসেন তিনি, এবং সন্তান সহ স্ত্রীকে বার্সেলোনায় আসার রাতেই তাকে শরবতের সাথে চেতনানাশক খাইয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী তার সওয়ার অগোচরে ফ্রান্স প্রবাসী পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যান মুন্নি। সাথে করে সন্তানকেও নিয়ে যান। এ সময় দেশ থেকে নিয়ে আসা স্বর্ণ অলংকার, নগদ ইউরো সহ মূল্যবান মালামাল সঙ্গে নিয়ে গেছেন তিনি। মুনিরা খানম মুন্নিকে ভয়ঙ্কর প্রতারক উল্লেখ করে সংবাদ সম্মেলনে মিনহাজ বলেন, এই সমস্যা পারিবারিকভাবে নিষ্পত্তির জন্য তিনি তার শ্বশুরের সাথেও দ্বারস্থ হয়েছিলেন শ্বশুরের কাছে, কিন্তু এই ব্যাপারে কোনো সুষ্ঠু সমাধান পাননি। এজন্য তিনি সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছেন। দর্শক, আরও কিছু খারাপ খবর আপনাদেরকে দিতে চাচ্ছি, যেটি পড়ে যান স্কুটি চালক, তার উপর দিয়ে চলে যায় বাস। রাজধানী ঢাকায় এরকম একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। রাজধানীর কারওয়ান বাজারে দুর্ঘটনায় যে স্কুটি চালকের মৃত্যু হয়েছে তার উপর দিয়ে বাস চালিয়ে নেওয়া হয়েছে। আজ বুধবার বিকেলে এই দুর্ঘটনার একজন প্রত্যক্ষদর্শী প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন এবং এই সম্পর্কিত প্রতিবেদন করেছে প্রথম আলো। নিহত ব্যক্তির বিস্তারিত পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ, তবে তার কাছে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে যেখানে লেখা আছে কাজী সাইদুর রহমান, তার বাবার নাম কাজী জৈনুদ্দিন, বাসার ঠিকানা নাখালপাড়া, তেজগাঁও। পুলিশ এবং প্রত্যক্ষদর্শী সূত্ররা যেটা জানিয়েছেন, বিকাল 4টার দিকে কারওয়ান বাজারে ফুট ওভারব্রিজের নিচে এই দুর্ঘটনা ঘটে। সজীব নামের ওই এলাকার একজন দোকানি বলেন, স্কুটি চালক কারওয়ান বাজার থেকে ফার্ম গেটের দিকে যাচ্ছিলেন। রাস্তার ডান পাশে ধরে স্কুটি চালিয়ে যাচ্ছিলেন তিনি এবং ওই পাশে একদম ফাঁকা ছিল। গুলিস্তান থেকে আবদুল্লাপুরগামী একটি বাস পিছন থেকে দ্রুত গতিতে এগিয়ে আসে। মেট্রো রেলে নির্মাণ কাজ চলায় স্কুটি চালকের ডান পাশে সরে যাওয়ার জন্য আর কোনো জায়গা ছিল না। এক পর্যায়ে স্কুটি সহ তিনি রাস্তায় পড়ে যান। তখন বাসের পেছনের চাকা তার বুক ও মাথার উপর দিয়ে চলে যায়। সজীবের মতে বাসটি থামানো হলে লোকটির প্রাণ বাঁচানো যেত। এটা খুবই মর্মান্তিক ঘটনা, যেটি আসলেই একটি হৃদয় বিদারক, কারণ এমনভাবে সড়কে প্রাণ যাওয়া কোনোভাবেই আসলে মেনে নেওয়া যায় না। মায়ের সামনে পুকুরে পড়লো ছেলে, বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়েরও। 2 বছর বয়সী ছেলেকে পুকুরে গোসল করাচ্ছিলেন মা। এ সময় মায়ের কাছ থেকে ছিটকে অসাবধানতাবশত পুকুরে তলিয়ে যায় ছেলে। সঙ্গে সঙ্গে ছেলেকে উদ্ধার করতে পুকুরের পানিতে নেমে যান মা। এ সময় পুকুরের পানিতে তলিয়ে দুজনেরই মৃত্যু হয়। আজ বুধবার বেলা 11টার দিকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুইছড়ি ইউনিয়নের পণ্ডিতকাটা গ্রামে এই ঘটনা ঘটেছে। গৃহবধূর নাম মাসুকা বেগম, তিনি ওই গ্রামের গাড়ি চালক মোহাম্মদ বেলালের স্ত্রী। তার ছেলের নাম মোহাম্মদ বুরহানুদ্দিন। বাড়ির পাশে পুকুরে ছেলেকে গোসল করাচ্ছিলেন মাসুকা। ওই সময় অসাবধানতাবশত এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর তাদেরকে মৃত ঘোষণা করা হয়।
মা আসলে এমন একটা জিনিস দর্শক, মা ছেলেকে গোসল করাচ্ছিলেন এবং গোসল করা অবস্থায় ছেলে যখন পানিতে পড়ে যায়, মা তখন সাঁতার জানতেন না, কিন্তু ছেলেকে বাঁচানোর জন্য কিন্তু মা নিজেই পানিতে পড়ে যান এবং একসময় দুজনেরই সলিল সমাধি হয়। সাঁতার আমাদের শিখে রাখা দরকার এবং পানি ব্যবহার করার আগে অবশ্যই চলনসই সাঁতার শিখে রাখা দরকার, অন্তত পক্ষে যেন একটু হলেও প্রাণে বাঁচার চেষ্টা করা যায়। মর্মান্তিক খবর, হৃদয় বিদারক খবর সবগুলোই শেষ করতে চাচ্ছি। ঢাকা সহ 5 বিভাগে করোনায় আজকে কিন্তু কোনো মৃত্যু নেই, সুখবর দিয়ে। ঢাকা বিভাগ সহ দেশের 5 বিভাগে গত 24 ঘন্টায় অর্থাৎ গত মঙ্গলবার সকাল 8টা থেকে আজ বুধবার সকাল 8টা পর্যন্ত করোনায় কারো মৃত্যু হয়নি। এ সময় দেশের বাকি 3 বিভাগে করোনা সংক্রমিত 6 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন 368 জন। আগের দিনের তুলনায় মৃত্যু, রোগী শনাক্ত এবং শনাক্তের হার অনেকটাই কমেছে। দর্শক, আমরা যদি করোনার ব্যাপারে আসলে এভাবে সচেতন হই, টিকা গ্রহণ করি, তাহলে কিন্তু এই ধরনের যে করোনার যে প্রাদুর্ভাব ছিল সেটা থেকে আমরা মুক্ত হতে পারবো এবং দেশকে একটা উন্নত সমৃদ্ধশীলভাবে আমরা এগিয়ে নেওয়ার জন্য সবাই মিলেই আসলে কাজ করতে হবে এবং সেই কাজ করার প্রক্রিয়াটি যেন অব্যাহত থাকে সেটাই আসলে আমাদের সবসময় কামনা। দর্শক, আমরা আগামীকাল একই সময় আপনাদের সাথে আবারও সংযুক্ত হবো, এভাবে জানানোর চেষ্টা করবো সিলেট সহ পুরো দেশের গুরুত্বপূর্ণ ঘটনাবলীর সংক্ষিপ্ত রূপ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউর সাথে থাকুন। খোদা হাফেজ।